কতবার বলেছি না এমন কথা বলতে নেই। উনি তোমার থেকে অনেক বড়, তোমার মামনি হন। উনিও মানুষ, উনাকে মানুষ বলে ভাবতে শেখো বাবলি। দিন দিন তুমি খুব বেয়াদব হয়ে যাচ্ছ। এই কথাগুলো বলে 7 বছরের বাবলিকে ওর মা পল্লবী। পল্লবী খুব সাধারণ একজন গৃহবধূ, তবে ঘরের কাজের সাথে সাথে বাইরের কাজও সামলাতে হয়। বাড়িতে ওরা থাকে 5 জন। বাবলির বাবা দেবতরু কর্মসূত্রে গুড়গাঁওতে থাকে, ছুটি নিয়ে মাঝে মাঝে আসে। আর বাবলির অ্যানুয়াল পরীক্ষার পর পল্লবী মেয়েকে নিয়ে গুড়গাঁওতে চলে যায়, কয়েকদিন কাটিয়ে আবার ফিরে আসে। এই চণ্ডীপুরের বাড়িতে পল্লবী আর বাবলি ছাড়াও থাকেন পল্লবীর শ্বশুর শাশুড়ি মা আর পল্লবীর দিদি শাশুড়ি যশোদা দেবী। যশোদা দেবীর বয়স প্রায় 90-এর ঘরে। চোখে খুব একটা ভালো দেখতে পান না, আর কানেও তাই খুব একটা শুনতে পান না। তবে নিজের কাজ নিজেই করেন, নিজের ঘরেই থাকেন, ঘর থেকে দরকার ছাড়া বের হন না। মানুষটা খুবই নিরীহ প্রকৃতির। কথা বলতে ভালোবাসেন, তবে কথা শোনার কেউ নেই বলে নিজের মনেই বকবক করেন। উনার যত কথা উনার পূর্ব জীবনের, কবে বিয়ে হয়েছে, কিভাবে বিয়ে হয়েছে, ছেলেকে কিভাবে মানুষ করেছেন, বিধবা হওয়ার পরের কথা ইত্যাদি নিয়ে উনি স্মৃতিচারণ করতে ভালোবাসেন। উনি এই বাড়িতে একমাত্র উনার বৌমা মানে পল্লবীর শাশুড়ি মা নন্দা দেবীকে ভয় পান। নন্দা দেবী উনাকে একদম সহ্য করতে পারেন না। চোখে চোখ পড়লেই দাঁত কিরমির করে উনাকে 2-4 কথা শোনান। কেন যে উনি উনাকে এমন করেন সেটা পল্লবী বুঝতে পারে না। দেবতরুকে এর কারণ জানতে চেয়েও কোনো সদুত্তর পায়নি। ওর শাশুড়ি মা একটু রাশভারী ধরনের, তাই পল্লবীর ইচ্ছে হয়নি এর কারণ জানার। নন্দা দেবী সবসময়ই যেন কেমন রেগে থাকেন। কেন যে এত রাগ কে জানে। তবে নন্দার সাথে খারাপ ব্যবহার করেন না খুব একটা। আসলে নন্দা একদম উল্টোপাল্টা কথা সহ্য করতে পারে না। অকারণে কেউ যদি পল্লবীকে কোনো কথা শোনায় তাহলে পল্লবী খুব রেগে যায় এবং তার জবাব দিয়ে তবে ছাড়ে। তাই হয়তো ছেলের বউকে সমঝে চলেন। যশোদা দেবীকে আবার পল্লবী খুব পছন্দ করে। তার জন্য অবশ্য ওর শাশুড়ি মা খুব বিরক্ত হন, তবে ওকে বারণ করতে সাহস পান না। সুযোগ বুঝে পল্লবী মাঝে মধ্যে উনার ঘরে যায় উনাকে সঙ্গ দেওয়ার জন্য। উনি কিন্তু এই বাড়ির গলগ্রহ নন, উনি এখনও পেনশন পান। আসলে পল্লবীর দাদা শ্বশুর তখনকার আমলে সরকারি চাকরি করতেন আর স্বাধীনতা সংগ্রামীও ছিলেন, তাই যশোদা দেবী ভালোই পেনশন পান। এখনও উনার জন্য ডাক্তার ডাকতে হয় না বা খুব একটা ওষুধ কিনতে হয় না। খাবার দাবারে তেমন কোনো আসক্তি নেই। এমনিতেই উনি নিরামিষাশী এবং উনার দাঁত নেই, তাই উনি সিদ্ধ ভাত খান একবেলা আর বিকেলে দুধ খই ইত্যাদি খান। উনার জন্য এই বাড়িতে কোনো রান্না হয় না। এখনও নিজের সিদ্ধ ভাত নিজেই করে নেন। তবে বাজার বলতে চাল আলু বা টুকটাক সবজি, দুধ, মিষ্টি ইত্যাদি নিজের জন্য, আর ঠাকুরের জন্য ফল বাতাসা ইত্যাদি নিজের টাকা দিয়েই নিজের ছেলেকে দিয়ে আনিয়ে নেন। এই জিনিসপত্র কিনে আনাটাও নন্দা দেবী একদম পছন্দ করেন না, তাই নিয়েও কথা শোনান। পল্লবীর খুব রাগ হয়, তবু চুপচাপ থাকে। আসলে নিজে এত কাজে ব্যস্ত যে সব কথা মনে রেখে প্রতিবাদ করার ওর সময় কোথায়। নন্দা দেবী আবার নিজের নাতনি মানে বাবলিকে খুব ভালোবাসেন। বাবলি যেন উনার প্রাণ। বাবলি জন্মানোর পর
যখন হাসপাতাল থেকে বাড়িতে আসে তখন ছোট্ট বাবলিকে নিয়ে নন্দাদেবীর আনন্দ আর ধরে না। নাতনি হয়েছে শুনে উনি পল্লবীকে আর বাপের বাড়ি যেতে দেননি। নিজের হাতে নাতনির দেখাশোনা করতেন, এমনকি পল্লবীকেও খুব যত্ন করতেন। পুতনি হওয়ার খবর শুনে যশোদা দেবী একদম খুশি নন। উনি তো পুতনির ধারে কাছে আসেননি। বাবলি একটু বড় হতে তখন উনি পুতনির গায়ে হাত দেন। আসলে নন্দাদেবীও চাননি উনার পরশ নাতনির গায়ে লাগুক। যশোদা দেবী তখন পল্লবীকে বলেছিলেন, আমার কিন্তু একটা পুতি চাই। পুতনি কি বংশ রক্ষা করতে পারবে? এই চাটুর্যে বংশ যে শেষ হয়ে যাবে। পল্লবী তখন উনার কথা শুনে হেসেছিল, তবে কথাটা যে ভালো লাগেনি সেটা হাবে ভাবে উনাকে শোনাতে ছাড়েনি। বাবলি দিনে দিনে নন্দাদেবীর ছত্রছায়ায় বড় হতে থাকে। ঠাম্মিকে বাবলি খুব ভালোবাসে, ঠাম্মিকে খুব নকলও করে। ঠাম্মি সারা দিন যা করে, যা বলে সেটা মন্ত্রমুগ্ধের মতো শোনে, আর পরে সেটা না বুঝেই যেখানে সেখানে বলে বসে। তাতে পল্লবী যেমন অপ্রস্তুতে পড়ে, তেমন বাড়ির অন্যরাও। সেদিন পল্লবী শোনে ওর শাশুড়িমা বলছেন, ওই হাড়হাবাতে বুড়িটা নড়েও না আর মরেও না। দিন রাত শুধু ননিরে ননিরে করে ডেকে ডেকে আমার কান মাথা খেয়ে ফেলল। পল্লবী জানে এটা উনি উনার শাশুড়িমাকে বলছেন। আর ননি হলেন যশোদা দেবীর একমাত্র ছেলে, আর পল্লবীর শ্বশুরমশাই ননীগোপাল চ্যাটার্জি। পল্লবীর খুব রাগ আর কষ্ট হয় উনার ওই সব কথা শুনে। ভেবেছিল বলবে, আমার মেয়ে এখন ছোট, যা শুনবে তাই শিখবে, ওর সামনে এমন কথা বলবে না। কিন্তু পারেনি, কারণ বাবলি তখন নন্দাদেবীর কাছেই ভাত খাচ্ছিল আর পল্লবী ব্যাংকের কাজে বের হচ্ছিল। আবার একদিন শোনে নন্দাদেবী বাবলিকে বলছেন, তুমি একদম ওই শয়তান বুড়িটার ঘরে যাবে না, ওর সাথে কথা বলবে না। কথা বলতে এলে চলে আসবে আমার কাছে, মনে থাকবে তো? বাবলি ঘাড় নেড়ে বলে, ঠিক আছে। তারপরেই বাবলি বলে, কেন ঠাম্মি, মামনির ঘরে যাব না? মামনি আমাকে চকলেট দেয়, কেন যাব না? নন্দাদেবী বলেন, তোমার মামনি খুব নোংরা, স্নান করে না, কেবল খায় আর ঘুমায়। ওর গায়ে হাত দিলে তোমার হাতে নোংরা লেগে যাবে। বলেই নিজের মনে গজগজ করে বলেন, ওই শয়তানির চোখ লেগে আমার নাতনির যদি কোনো ক্ষতি হয় তাহলে জ্যান্ত পুড়িয়ে মারবো ওটাকে, ওটা একটা রাক্ষসী। যতই আসতে বলুন না কেন নন্দাদেবী, বাবলি কিন্তু সব শুনেছে। পল্লবী সেদিন খুব রেগে যায় ওর শাশুড়ির উপর। নিজের নাতনিকে কি সব শেখাচ্ছেন, ছি 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 ছি, এর একটা বিহিত করা দরকার। প্রতিবাদ করতে উদ্যত হয়। এমন সময় বাবলি বলে ওঠে, ওই দেখো ঠাম্মি, আমার মা শয়তানিটা এসে গেছে, একটা রাক্ষসী কোথাকার, কেবল খায় আর ঘুমায়। পল্লবী বলে, এসব কি বলছো বাবলি? এসব কথা বলতে নেই, ঠাকুর পাপ দেবেন। তোমার খাওয়া হয়ে গেছে, চলো মুখ ধুয়ে দিই। বলেই শাশুড়ির দিকে কটকট করে তাকিয়ে ওকে নিয়ে চলে যায়। সেদিনও শাশুড়িমাকে কিছু বলতে পারেনি পল্লবী। সেদিন যখন বাবলি নিজের ঠাম্মিকেই শয়তানি রাক্ষসী বলে, তখন পল্লবী আর মাথা ঠিক রাখতে পারেনি। মেয়েকে দাদুর কাছে পাঠিয়ে দিয়ে নন্দাদেবীকে বলে, এসব কি মা, তুমি তো নিজের অজান্তেই তোমার নাতনির সর্বনাশ করছো। ও তো বাচ্চা, যা শুনবে তাই তোতা পাখির মতো দিনক্ষণ পাত্র না বুঝেই বলবে। তোমার তো সাবধান হওয়া উচিত ছিল।
এটা কিন্তু আমার আসল কথা নয়। আমার আসল কথা হলো, তুমি ঠাকুমার সাথে এমন ব্যবহার করো কেন? উনি তো নিজের ঘরে নিজের মতো থাকেন। হ্যাঁ, মানছি, মাঝে মাঝে বাবাকে ডাকেন কোনো না কোনো দরকারে। তা কাউকে তো উনার দরকার হতেই পারে, তাই নিয়েও তুমি এমন আকথা কুকথা বলো কেন? আমার শুনতে খুব খারাপ লাগে। নন্দা দেবী এমনিতেই নাতনির কথা শুনে একটু কষ্ট পেয়েছেন, আর পল্লবীর সামনে বলেছে বলে একটু রাগও হয়েছে। এর উপর পল্লবী যখন কথা শোনায় তখন আর চুপ থাকতে পারেননি। উনি বলে ওঠেন, বেশ করি ওই বুড়িটাকে বাজে কথা বলি। তুমি কি জানো উনার ব্যাপারে? পল্লবী বলে, সত্যি আমি কিচ্ছু জানি না, আর বুঝতেও পারি না কেন তুমি ওনার সাথে এমন ব্যবহার করো। আমি তো জানতে চাই, তুমি বলো। উনি তখন কাঁদতে কাঁদতে বলেন, আজ থেকে ৩৫ বছর আগে আমার একটা মেয়ে হয়েছিল। দেবু মানে দেবতরুর জন্মের 5 বছর আগে। বংশের প্রথম মেয়ে বলে তোমাদের ঠাকুমা সহ্য করতে পারেননি, তাই উঠতে বসতে আমাদের গালিগালাজ করতেন। আমার বাবা মা কেউ ছিল না, তাই বাচ্চা হওয়ার পর বাপের বাড়ি যেতে পারিনি, এখানেই থাকতে হয়েছিল। তুমি জানো না উনি কত বড় বদমাইশ। আমাকে ওই সময় খেতে দিতেন না। আমার মেয়েটা কাঁদলে উনি রেগে যেতেন। একদিন উনি মেয়ের মুখে নুন দিয়ে মেরে ফেলতে যান। ভাগ্যিস আমি দেখে ফেলেছিলাম, তাই মুখে নুন দিতে পারেননি। পল্লবী বলে, কি সর্বনাশ! বাবা কিছু বলতেন না? নন্দা দেবী বলেন, উনি তো তখন কলকাতায় চাকরি করতেন। মাসে একবার আসতেন 2-3 দিনের জন্য। তখন শাশুড়ি আমার সাথে খুব ভালো ব্যবহার করতেন, তাই তোমার শ্বশুর আমার কথা বিশ্বাস করতেন না। তোমার শ্বশুর ফিরে যাওয়ার পর আবার সেই অত্যাচার সহ্য করতে হতো। একদিন মেয়ের খুব জ্বর, তখন ওর 3 মাস বয়স। জ্বরে গা পুড়ে যাচ্ছে। আমি উনাকে বললাম তখন কবিরাজকে ডাকতে, কিন্তু উনি বলেন, ওই শয়তানটা মরুক, আমি কিচ্ছু করতে পারবো না। সে রাতেই আমার মেয়েটা বেঘরে মারা গেল। বলেই নন্দা দেবী চোখে আঁচল চাপা দিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকেন। পল্লবী বুঝতে পারে ওর শাশুড়ি মায়ের দুঃখটা। উনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা পল্লবীর নেই, তবু বলে, চুপ করো মা, আর কেঁদো না। তোমার মেয়ে তোমার নাতনি হয়ে ফিরে এসেছে, দেখো না কি ভালোবাসে তোমাকে। পল্লবী পরে উনাকে বুঝিয়ে বলে, এইভাবে উনাকে কথা শুনিয়ে তুমি হয়তো মনের ঝাল মেটাচ্ছ, কিন্তু তোমার নাতনি যে খারাপ কথাগুলো শিখছে। পল্লবী আরও বলে, ঠাকুমা অনেক শাস্তি পেয়ে গেছেন, দেখছো না, উনি চোখে দেখতে পান না, কানে শুনতে পান না। এটা কি একটা জীবন? উনি তো মরে বেঁচে আছেন। এই বয়সে এসে উনাকে আর বাজে কথা বলে নিজের পাপ বাড়িও না। উনার শাস্তি উনি ঠিক পেয়ে গেছেন। আমিও লক্ষ্য করেছি, উনি প্রথম প্রথম আমার মেয়েকে দেখতে পারতেন না, আমাকেও কথা শুনিয়েছিলেন। ছেড়ে দাও মা, উনাকে আর খারাপ কথা বলো না। তুমি তোমার নাতনিকে নিয়ে আনন্দে থাকো। এখনো এত বয়সে এইভাবে বেঁচে থাকাটাও কিন্তু উনার কর্মফল। যেমন কর্ম তেমন ফল উনি তো পেয়ে গেছেন। এখন উনাকে শান্তিতে মুক্তি দাও। কলমে দেবিকা মিত্র, কণ্ঠে সোনালী। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আশা রাখছি। ধন্যবাদ, ভালো থাকবেন।